সুপ্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি আজকের সম্পাদকীয়তে। আমাদের আজকের আলোচ্য বিষয় শিশু অপহরণ বাণিজ্যের সহজ টার্গেট। আর এ নিয়ে আলোচনার জন্য আমাদের স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি। আমার ডান দিক থেকে পরিচয় করে দিচ্ছি, রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্রিমিনোলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডক্টর জিয়া রহমান, রয়েছেন সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার তানজিবুল আলম, এবং রয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের মনোরোগ বিদ্যা বিভাগের সহযোগী অধ্যাপক ডক্টর সালাউদ্দিন কাউসার বিপ্লব। আপনাদের তিনজনকে স্বাগত জানাচ্ছি আজকে আমাদের আলোচনা অনুষ্ঠানে। দর্শক, জানিয়ে রাখি আমাদের আলোচনায় আপনি অংশ নিতে পারবেন, এই জন্য আপনাকে ফোন করতে হবে। আপনার যে নম্বরগুলো পর্দায় দেখতে পারবেন সেই নম্বরে, এছাড়াও ফেসবুক অথবা SMS এর মাধ্যমে আপনাদের মন্তব্য সরাসরি এই অনুষ্ঠানে পাঠাতে পারবেন। আলোচনা শুরু করার আগে এখন পর্যন্ত যে শিরোনামগুলো আছে সেগুলো আমরা একটু দেখে নিই। কেরানীগঞ্জে শিশু আবদুল্লাহর হত্যাকারীর শাস্তির দাবিতে বিক্ষোভ, গ্রেফতারকৃতরা রিমান্ডে, দ্রুত বিচারের আশ্বাস স্থানীয় সংসদ সদস্যের। স্কুলে ভর্তি ফির জন্য নেয়া অতিরিক্ত টাকা 7 দিনের মধ্যে ফেরত দেওয়ার নির্দেশ শিক্ষামন্ত্রীর। শিক্ষকদের আর্থিক বিষয়টিও বিবেচনার অনুরোধ স্কুল কর্তৃপক্ষের। ধীরে ধীরে দেশের সব মহাসড়ক 4 লেনে উন্নীত করার পরিকল্পনা সরকারের। 6 লেনে উন্নীত করা হবে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক, সংসদে প্রধানমন্ত্রী। জিএসপি না দিলে টিকফার বিষয়ে অগ্রগতি হবে না, জানালেন বাণিজ্যমন্ত্রী। পোশাক শিল্পের অগ্রগতি প্রশংসাযোগ্য, বলছেন অর্থনীতিবিদরা। ধারাবাহিকতার তাগিদ। সম্পর্ক ছিন্ন করা পাকিস্তানের সঙ্গে চলমান কূটনৈতিক টানাপোড়েনের সমাধান নয়, বলছেন বিশেষজ্ঞরা। স্থায়ী সমাধানে অমীমাংসিত সব বিষয়ে আলোচনার তাগিদ। আমরা শিরোনামগুলো দেখলাম। আমাদের যে আজকে প্রধান শিরোনামটি আছে সেটি নিয়ে আজকে আমাদের এই আলোচনা, যে শিশু অপহরণ বাণিজ্যের সহজ টার্গেট। আমরা জানি যে গতকাল যে ঘটনাটি আমাদের সামনে প্রকাশিত হলো, গত শুক্রবার নিখোঁজ হওয়া, কেরানীগঞ্জে নিখোঁজ হওয়া শিশু আবদুল্লাহ, গতকাল তার লাশ পাওয়া গেল। 5ম শ্রেণীর একজন ছাত্র, যে স্কুলে যে মাঠে সে খেলাধুলা করতো সেই মাঠে আজকে তার জানাজা হলো এবং খুব নির্মমভাবে তাকে হত্যা করা হয়েছে। আমরা এই যে শিশু আবদুল্লাহর এই ঘটনা, আমি জনাব ডাক্তার কাউসার বিপ্লব, আপনার কাছ থেকে আলোচনা শুরু করব। আমাদের এই বিষয়গুলি নিয়ে আলোচনা, যে এই ঘটনা শুধু আবদুল্লাহর ঘটনা না, আরো অনেকগুলো ঘটনা। আমরা রাজন হত্যা, তারপরে রাকিব হত্যা, এবং আরো অনেক ঘটনা। রাজন হত্যা বা রাকিব হত্যার হয়তো আমরা বিচার হয়েছে নিম্ন আদালতে। আমরা দেখি যে এরকম ঘটনা, শিশুরা অনেক নির্যাতনের শিকার হচ্ছে, মারা যাচ্ছে। তো এই সব কিছুর প্রেক্ষাপটটাকে আপনি কিভাবে দেখছেন একজন মনোরোগ বিশেষজ্ঞ হিসেবে? বিষয়গুলো অবশ্যই দুঃখজনক। প্রথমে এটা আমার নিজের পক্ষ থেকে বলছি যে এই ধরনের ঘটনা তো আসলে কোথাও, মানে সভ্য ভালো মানুষের জায়গায় কোথাও হওয়া উচিত না। আর আমাদের জায়গায় আসলে বিষয়টা আলাদা করে বলার কিছু নাই। আমরা তো সমাজেরই মানুষ, হয়তোবা এক্সপার্টের জায়গা থেকে এক্সপ্লেন করা যায় বা বর্ণনা বিশ্লেষণ করা যায় যে আসলে বিষয়টা কি। তো বিষয়টা মানে ক্রিমিনাল, মানে কি, যে কোনো ধরনের অ্যাক্টিভিটিস যেটা অ্যাকসেপ্টেবল না, আমরা আনএক্সেপ্টেবল বলি। তো অ্যাকসেপ্টেবল না ঘটনাটা যেখানেই ঘটে তার পিছনে অনেকগুলো কারণ থাকে। আসলে হঠাৎ করে একটা কারণ বা একেবারে স্পষ্ট করে এই দিকে তাকানো বা বলা এটা খুব কঠিন। মানে থিওরিটিক্যালি যদি আমাদেরকে বলতে হয় তাহলে অনেকগুলো ঘটনার মধ্যে থাকে, অনেকগুলো এক্সপ্লানেশনের দিকের মধ্যে থাকে। যে ক্রিমিনাল অ্যাক্টিভিটি, এটা তো ক্রিমিনাল অ্যাক্টিভিটি, অপরাধ মানে ক্রিমিনাল অ্যাক্টিভিটি। তো যখন আমরা ফ্যামিলি বলেন, পরিবার বলেন, স্কুল বলেন বা সমাজ বলেন, যেখানেই ঘটুক কোনো একটা ঘটনা যেটা সমাজের নিয়ম, প্রথা, আইন দ্বারা সিদ্ধ না বা গ্রহণযোগ্য না, তো সেই বিষয়গুলো ঘটতে থাকে তখনই যখন এর কি বলবো, যে মানে শব্দটা এরকম যে যখন এটাকে ক্রিটিসাইজ করানো হয়। সেই ক্রিটিসাইজের মধ্যে অনেকগুলো শব্দ, অনেকগুলো টার্ম আছে, যেটা পানিশমেন্ট হতে পারে যে এই ধরনের অ্যাক্টিভিটি না করার জন্য আরও যে সমস্ত ইনস্ট্রুমেন্ট ইউজ করা হয় সেগুলো। তো এর আগে একটা বিষয় থাকে, অনেক সময় হয়তো বা এটা আমরা হাইড করে যাই, সেটা হলো যে কেন ঘটে বা ঘটার বা যারা ঘটান সেটার কারণটা কি। আমার কাছে বেশি ইম্পর্টেন্ট এটা, যে কেন ঘটে বা কেন এই ধরনের অ্যাক্টিভিটিগুলো বেশি হয় বা কারা করেন।
দেখা যায় বেশিরভাগ ক্ষেত্রে মানে বিভিন্ন স্টাডিতে বলে বা বিভিন্ন রকমের বিশ্লেষণে বলে বেশিরভাগ ক্ষেত্রে দুইটা কারণ হয়। একটা হলো যে আপনার কি বলবো যে দেখতে দেখতে শিখতে শিখতে যে যে বিহেভিয়ার, যে আচরণ, যে কাজটা আমরা কখনো দেখি নাই সেটা কিন্তু কেউ করবে না, করে না। তো যার জন্য মানে হয় মিডিয়া অথবা পাশের দিক থেকে বা আশেপাশের জায়গা থেকে অথবা গল্পের মাধ্যমে যেখান থেকেই হোক এই ঘটনাটা বা এই কাহিনীটা মাথায় আসে বা মনে আসে বলে কিন্তু সুযোগটা থাকে। এটা একটা। আরেকটা দিক হলো যে আপনি বলছিলেন যে বিচার হয়েছে যথাযোগ্য সময় বা যে সময় যে অ্যাপ্রোপ্রিয়েট টাইমে যে বিচারটা হওয়ার কথা, তার মনের মধ্যে যদি এটা থাকে যে আমি যদি এই অপরাধ বা এই ধরনের কাজটা করি তাহলে তার পরিণতিটা কি হতে পারে সেটা সম্বন্ধে যদি জানা থাকে তাহলেও কিন্তু নিজেকে প্রহিবিট করে বা নিজেকে কি বলবো যে আটকানোর একটা চেষ্টা মানুষজন করে। তো এই দুইটা কারণই বেশি। আরেকটা কারণে কথা বলা যায় যদিও এই প্রেক্ষিতে চলে না, কিন্তু তারপর আরেকটা কারণে কথা বলা যে অনেক সময় জেনেটিক বা বায়োলজিক্যাল কজও থাকে যেটা মানে হিডেন থাকে, অনেক সময় আমরা বাইরের সামনে নিয়ে আসি না। অপরাধ প্রবণতা মানুষের মধ্যে অনেকের থাকতেও পারে, সেটা অনেক সময় হয়তো আমাদের চোখে আসে না। তো এর থেকে আসলে বেশি সামাজিক বা এনভায়রনমেন্টাল কারণগুলো বেশি থাকে। জি, আমি ডক্টর জিয়া রহমানের কাছে আসবো। উনি তো একভাবে বললেন, আপনিও এই বিষয়টি পড়ান। তো যেটা আমাদের একটা গবেষণার কথা উল্লেখ করে আজকে আমরা একটা রিপোর্ট করেছি যে গত 25 মাসে কমপক্ষে 234 জন শিশুর বিভিন্ন নানা ধরনের নৃশংসতায় প্রাণ গেছে, 234 জন শিশুর। এবং এসব নৃশংসতার শিকার বেশিরভাগ হয়েছে শিশুরা তাদের নিকট আত্মীয়দের কাছ থেকে। এবং নিকট আত্মীয় আমরা যদি এরকম দেখি, এমন সব নিকট আত্মীয় যে এখন তো আমাদের সমাজে যৌথ পরিবার বলতে গেলে নেই। কোনো কোনো গ্রামের দিকে হয়তো কোনো কোনো জায়গায় আছে বা ঢাকার বাইরে হয়তো আছে যৌথ পরিবার। এমন সব নিকট আত্মীয় যারা একসময় এমন আত্মীয়দের নিয়ে কিন্তু আমরা যৌথ পরিবারে থাকতাম। তো কিভাবে দেখছেন বিষয়টিকে? ধন্যবাদ জুয়েল ভাই, খুবই ইন্টারেস্টিং। মানে আমি বলবো যে খুব দুঃখজনক একটি ঘটনা নিয়ে আমরা আলোচনা করছি, কিন্তু আমি খুবই আশাবাদী। আমি এই কথাটা বারবার বলছি যে এই ঘটনাগুলো কিন্তু আমাদের দেশে একেবারে নতুন না, দীর্ঘদিনভাবে এগুলো ঘটে চলেছে, অবিরত ঘটে চলেছে। কিন্তু এখন মানে আমাদের মধ্যে একটা অ্যাওয়ারনেস তৈরি হয়েছে বিধায় আমরা এই আলোচনা করছি। এবং আজকে আমি প্রচুর টেলিফোন পেয়েছি, টেলিভিশনে বাইট দিয়েছি, কথা বলছি। আমার কাছে মনে হচ্ছে এটি যে সোসাইটির যে চেঞ্জ হচ্ছে, এবং এটি আপনি কিছুদিন পরে দেখবেন যে এই যে আজকে যে আলোচনাগুলো করছি এগুলো আর করতে হবে না, রিলেটিভলি কমে যাবে। আমি আপনাকে হলফ করে বলছি। কিন্তু পরিসংখ্যান তো বলছে বাড়ছে। না, এটি একটি ট্রানজিশনাল ফেজ। আমি বারবার আপনাকে আমি সেটাই ব্যাখ্যা করতে চাচ্ছি যে এই পরিসংখ্যানটা এখন যেটা দিচ্ছেন দীর্ঘদিন হয়তো এই বিষয় নিয়ে আলোচনায় হয়নি, কোনো গবেষণায় হয়নি জুয়ার ভাই, যে কারণে এইসব আলোচনা কোনো আসেনি, কোনো মানে সারফেসের মধ্যেও আসেনি। এই যে মিডিয়া এখন, আপনি 10 বছর আগে আপনি কোনো ক্রাইম রিপোর্টার দেখেন, এখন প্রত্যেকটা চ্যানেলে ক্রাইম রিপোর্টার, স্পেশালাইজ রিপোর্টিং সিস্টেম চালু হয়েছে। কিংবা এই যে টকশোর কথা আমরা ঘটনা বাড়ার কারণে কিন্তু হয়েছে, মানে বাড়ার কারণে আমাদেরকে স্পেশাল আমি এটাকে পুরোপুরি বলছি না, আমি এটাকে না, এই ডিবেটটা আমি করছি না জুবাইর ভাই, বাট আমি বলছি যে এটা একটা বড় অবদান, মিডিয়া এটাকে সারফেসে নিয়ে আসছে। আচ্ছা, এটা হচ্ছে। দ্বিতীয় কথা হচ্ছে যে কথাটা আপনি বলেছেন এর মধ্যে আমরা মোটা দাগের যে ঘটনাগুলো ঘটেছে, আমি বিপ্লব ভাইয়ের সাথে একমত যে একটি ঘটনা দিয়ে ব্যাখ্যা করা যাবে না বা একটি কারণ নাই, এর মধ্যে অনেকগুলো কারণ আছে। বাংলাদেশের রিসেন্টলি যে ঘটনাগুলো ঘটেছে আমরা মোটা দাগে 3টি ভাগে ভাগ করেছি। একটি হচ্ছে যেটা রাজন বা রাকিবের ক্ষেত্রে ঘটেছে। আপনি দেখবেন যে আমাদের দেশের মধ্যে একটা মানুষের মধ্যে এক ধরনের মানসিক সেটআপ আছে। আপনি আপনার নিজের বাচ্চাকে যেভাবে আদর করছেন, মানুষ করছেন, একটা সাধারণ গরিবের সন্তানকে কিন্তু আপনি সেভাবে আদর, আপনার বাসায় কাজের মানুষটা যে আছে দীর্ঘদিন আমরা দেখেছি তাদের লাঞ্ছিত হতে হয়েছে, নির্যাতিত হতে হয়েছে। এবং এটি যদি মানে আমি বলছি যে যদি পাওয়ার স্ট্রাকচারের একেবারে নিচের দিকে হয়, তার ক্ষমতা না থাকে, অর্থ না থাকে, এটা একেবারে খুব কমন একটা জিনিস। এবং সেই জায়গায় আপনি দেখবেন যে এই মাইন্ডসেটের কারণে রাজন এবং রাকিব একইভাবে ঘটেছে। এবং এগুলো বিভিন্ন ধরনের ওয়ার্কশপ, তারপরে যে সমস্ত ট্রান্সপোর্টেশন সেক্টর, এ সমস্ত জায়গায় শিশু শ্রম যে আছে, এখানে কোনো কোড নাই বা এখানে দেখভাল করার কেউ নেই। এটি দীর্ঘদিন যাবৎ চলেছে। এবং এর ফলে ওই যে আমাদের একটা কলোনিয়াল সেটআপ আছে যে আপনি প্রভু এবং ভৃত্য মতো আচরণ করা, এটি দীর্ঘদিন আমাদের মধ্যে ছিল, এটা ভাঙতে শুরু হয়েছে। দ্বিতীয় যেটা হচ্ছে, যেটা আমরা বলছি যে আকাশ সংস্কৃতি,
মিডিয়া, ফেসবুক এসব কারণে আমরা দেখছি যে ড্রাগ অ্যাডিকশন বেড়ে যাচ্ছে, এক্সট্রা ম্যারিটাল রিলেশনশিপ, বিবাহ বহির্ভূত সম্পর্ক তৈরি হচ্ছে। এই কারণে আপনি দেখবেন যে বাবা ছেলেকে মেরে ফেলছে, মা ছেলেকে মেরে ফেলছে ড্রাগ অ্যাডিকশনের কারণে। সো এটা একেবারে ডিরেক্টলি হয়তো এই ঘটনার সাথে রিলেটেড না। থার্ড যে কথাটা আপনি বলেছেন, এই বিষয়টি আমরা দেখছি যে এখানে যে আমরা হঠাৎ করে আমাদের সোসাইটির যে ট্রান্সফরমেশনটা ঘটেছে, সেই ট্রান্সফরমেশনের মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে মানুষের টাকা হাতে এসছে, মানুষ নতুন ড্রিম দেখতে শিখছে, এবং এখানে ভোগবাদী, এক্স্যাক্টলি ভোগবাদী এবং গ্রিড, লোভ। এবং আপনি দেখবেন যে ধরেন আজকে সাভারে 10 বছর আগে যে জমির দাম ছিল 5 লাখ টাকা, সেটা হয়তো একসময় যে আপনি বলছেন জয়েন্ট ফ্যামিলি স্ট্রাকচারে এই জমি জমা নিয়ে হয়তো কেউ কোনো চিন্তাই করেনি। আজকে 500 কোটি টাকা হয়তো জমির দাম হয়ে গেছে। সুতরাং সবচেয়ে ইজি টার্গেট হচ্ছে সন্তানদের, শিশুদের। তো শিশুদেরকে টার্গেট করলে তাদের যেহেতু দেখভাল করার ওই অর্থে কেউ নাই, আমি বলছি যে মার্জিনালাইজ গ্রুপ, এবং তাদের ধরেন ঠিক ওইভাবে আমাদের এখানে এ ধরনের কোনো মুভমেন্ট তৈরি হয়নি যে শিশুদেরকে রক্ষা করার জন্য। আছে কিছু রাইট বেস অর্গানাইজেশন আছে, কিন্তু এটা ঠিক ওইভাবে এখনো প্রতিষ্ঠিত হয়নি বিধায় আপনি সহজে কিন্তু তারা এই জিনিসের শিকার হচ্ছে। আমি আসি আইনজীবীর কাছে যে এই যে সহজ টার্গেট, এই সহজ টার্গেটকে প্রোটেকশনের ব্যবস্থা সম্পর্কে যদি আইনে কি আছে এবং আসলে কতটুকু সেই আইনের প্রতিপালন হচ্ছে। আসলে ধন্যবাদ জুবাই ভাই। আইনের যে বিধানগুলো আমাদের এখানে আছে, আইনটা আসলে অনেকটা হয় যখনই আইন করার কথা চিন্তা করা হয়, কিংবা যখন একটা আইন হয়, এটা অনেক সময় হচ্ছে ইফেক্টের মতো হয়, মানে কজাল লিঙ্কটা মানে রিঅ্যাকশনারি একটা টেলিফোন নিয়ে একজন দর্শক আছেন। জি দর্শক, আপনার নাম বলে প্রশ্ন করুন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মোহাম্মদ ইয়াকুব আলী যশোর থেকে বলছিলাম। জি বলেন। আমার প্রশ্ন হলো যে খুলনায় শিশুর আত্মহত্যা এবং সিলেটের রাজন সহ আরো অনেক হত্যাকাণ্ডের বিচার হয়েছে এবং তাদের ফাঁসির আদেশও হয়েছে। এখন আমাদের আশঙ্কা হচ্ছে যে 1971 সালের পরে এই সরকারের আমলে সব থেকে বেশি ফাঁসির আসামিকে আপনার রাষ্ট্রপতি ক্ষমা করেছে। এখন এই ঈদের পর্দার আড়ালে ঈদের এরকম এই ফাঁসির আদেশ আবার আছে, মানে ফাঁসি হতে কোনো সন্দেহ আছে কিনা যে ফাঁসি হবে কিনা এরকম? আপনার প্রশ্ন আমরা বুঝতে পেরেছি। উনি যেটা বলছেন, যেটা নিম্ন আদালতে রায় হয়েছে, পরবর্তীতে সেটা কত বছর পর সে যাবে, পরবর্তীতে আবার মার্সি হয় কিনা, সবকিছু মিলে মানুষের মধ্যে মানে আশঙ্কাটা আছে যে আইন নিয়ে আপনি আমি যেটা বলছিলাম, আইন নিয়ে যেটা বলছিলাম সেটা হচ্ছে আইনটা আপনি দেখবেন সবসময় রিঅ্যাকশনারি, মানে একটা জায়গায় মানুষের কর্মকাণ্ডের মধ্যে কোথাও একটা ঘাটতি আছে দেখে আইনটা তৈরি করা হয় ওই ঘাটতির যে একটা ভ্যাকুমটা তৈরি হয় সেটা পূরণ করার জন্য। তো আমরা এই যে আপনার শুধুমাত্র নারী এবং শিশু বলে না, বিভিন্ন ক্ষেত্রে এরকম অনাচার দেখেছি, কিন্তু একটা জিনিস প্রেভেলেন্ট ছিল, খুবই প্রমিনেন্ট ছিল, সেটা হচ্ছে যে নারী এবং শিশু এই দুজনকে সমাজের সবচেয়ে দুর্বল শ্রেণী হিসেবে চিহ্নিত করা হয়েছে এবং বারবার ওরাই বিভিন্ন ধরনের নির্যাতনের শিকার হয়েছে। তো এই এক ধরনের মানে অন্যায় বোধ থেকে কিংবা একটা কালচার অফ ইমিউনিটি, এই দুজনের ক্ষেত্রে ভিকটিম বারবার এরা হচ্ছে, এটা দেখে একটা আইন করা হয়েছে এবং সেই আইনটা আপনার 1991 সালে একটা আইন করা হয়েছিল, পরবর্তীতে আবার অ্যামেন্ডমেন্ট করা হয়েছে, নারী ও শিশু নির্যাতন দমন আইন। এই নারী এবং শিশু নির্যাতন দমন আইনের মধ্যে একটা বিশেষত্ব হচ্ছে যে এই ধরনের অপরাধ যারা করবে, কোনো নারী কিংবা শিশুর বিরুদ্ধে যখন কেউ কোনো অপরাধ করবে, তখন তাদের বিচারটা হবে স্পেশাল একটা ট্রাইব্যুনালের মাধ্যমে। কারণ স্পেশাল ট্রাইব্যুনাল তৈরি করার মূল উদ্দেশ্যটা ছিল যে বারবার এই দুইটা সমাজের এই দুইটা শ্রেণী আপনার বিভিন্ন ধরনের অন্যায়ের শিকার হচ্ছে এবং তারা প্রতিকারটা পাচ্ছে না প্রচলিত আইনি ব্যবস্থায়, ক্রিমিনাল সিস্টেমের মধ্যে। তো তারা যাতে দ্রুত বিচারের একটা ব্যবস্থা হয়, সেই জন্য বিচারটা যখন হয়ে যায় সেটা উচ্চ আদালতে গিয়ে তো দ্রুত বিচার থাকে না। এখানে একটা জিনিস, প্রথমে আপনি ট্রায়ালের মাধ্যমে, অন্যান্য ক্ষেত্রে কিন্তু ট্রায়াল আর অনেক বেশি সময় লাগে, সেশন কোর্টের ট্রায়ালে কিন্তু অনেক বেশি সময় লাগে, কিন্তু নারী ও শিশু নির্যাতনের দমন আইনে যদি একটা মামলা থাকে, আইন অনুযায়ী সেটা 90 দিনের মধ্যে ট্রায়ালটা নিষ্পত্তি করতে হবে সেই আদালতে। জি, এখন এটা যখন উচ্চ আদালতে যায় সেখানে তো কোনো সময় বেঁধে দেয় না, ওখানে সময় বেঁধে দেওয়া না থাকলেও আপনি জিনিসটা দেখবেন যখন একজনের কনভিকশন হয়ে যাবে তখন কিন্তু তার সাজা খাটা শুরু হয়ে গেল। এখন মোস্ট অফ দ্য টাইম নারী এবং শিশু নির্যাতনের ক্ষেত্রে দেখা যায় আপনার একটা টার্ম সেন্টেন্স থাকে অথবা যাবজ্জীবন কারাদণ্ড থাকে। একবার যদি আপনার লোয়ার কোর্টে সাজা হয়ে যায়,
আপনি সেটা যদি যাবজ্জীবন কারাদণ্ড হয়, আপিলেট ডিভিশনে গিয়ে কিংবা হাইকোর্ট ডিভিশনে গিয়ে কিন্তু মামলাটা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত তার বেল হয় না সাধারণত, যদি না এরকম দেখা যায় যে অনেকদিন ধরে সে ট্রায়ালে অপেক্ষা করতেছে। এবং হাইকোর্টে যদিও আপনার স্পেসিফিক টাইম লিমিট দেয়া নাই, কিন্তু যেসব মামলাগুলোর ক্ষেত্রে যাবজ্জীবন থাকে কিংবা কম সেন্টেন্স থাকে, এগুলো দ্রুতই শুনানি হয়, 1 থেকে 2 বছর কিংবা 3 বছরের মধ্যে শুনানি হয়ে যায়। আর কারো যদি যাবজ্জীবন দেয়া থাকে, সে যদি বেল না পায়, 10 বছর পরেও যদি তার শুনানি হয়, তাহলে কিন্তু এই সাজা তো সে খেটে যাচ্ছে, তো তার শাস্তির বিধানটা কিন্তু তাৎক্ষণিকভাবে হয়ে গেছে। সো দ্যাট ইজ দ্য ডিফারেন্স, যে আপনি যদি ট্রাইব্যুনালে করেন তাহলে তার কাউকে বিচারের সম্মুখীন খুব দ্রুত করতেছেন এবং তার সাজার প্রক্রিয়াটা খুব দ্রুত শুরু হয়ে গেছে। যখন আপনার কাউকে মৃত্যুদণ্ড দেয়া হয়, তখন কিন্তু রিগার্ডলেস অফ দি টাইপ অফ অফেন্স, মৃত্যুদণ্ড অনেকগুলো অফেন্সের ক্ষেত্রে হয়। যেমন ধরেন আপনার নারী শিশু নির্যাতন দমন আইনের অধীনে রেপের জন্য মৃত্যুদণ্ড হতে পারে, কিংবা অ্যাসিড সন্ত্রাস যদি করা হয় কোনো মহিলার প্রতি, তখন তার জন্য মৃত্যুদণ্ড হতে পারে। আর 302 ধারায় যদি কাউকে খুন করা হয় তাহলে মৃত্যুদণ্ড হতে পারে। প্রত্যেকটা মৃত্যুদণ্ডের ক্ষেত্রে যেহেতু এটা এক্সেপশনাল সিচুয়েশন, সেজন্য একটা ডেথ রেফারেন্স আলাদা আপনাকে করতে হবে। এবং ডেথ রেফারেন্স যদি আপনাকে করতে হয়, তাহলে পেপার বুক তৈরি করা থেকে, মানে আপনি শুধু একটা জাস্টিস ডেলিভারি সিস্টেমে শুধুমাত্র একজনকে শাস্তি দিচ্ছেন, তার চেয়ে যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে যে কোনো দোষী ব্যক্তি, নির্দোষ ব্যক্তি যাতে আপনার অন্যায় শাস্তির শিকার না হন। এটা রক্ষা করতে গিয়ে আপনাকে সবকিছু আপনার প্রসিডিউরাল যে কমপ্লায়েন্সগুলো আছে সেগুলো সিকিউর করে তারপর আপনি ট্রায়ালটা আপনাকে করতে হবে। এই কারণে অনেক সময় যদিও মনে হতে পারে যে আমাদের লিগ্যাল সিস্টেমটা আসলে দুর্বল কিংবা আমাদের লিগ্যাল সিস্টেম অনেক সময় লাগে, কিন্তু আপনার জাস্টিস কিন্তু শেষ পর্যন্ত আপনার নিশ্চিত হয়। এখন তারপরেও একটা প্রশ্ন আসতে পারে যে জিয়া বলছেন যে উনি একজন অপরাধ বিজ্ঞান হিসেবে, যে একটা কনসেপ্ট আমাদের এখানে আছে যে তার এত কিছু হওয়ার পরেও আমাদের সমাজে অন্যায়ের পরিমাণ বেড়ে গেছে কেন? আমরা যখন আপনার জুরিসপ্রুডেন্স পড়তেছিলাম যে ক্রিমিনাল জাস্টিস সিস্টেমের মানুষকে যে অপরাধ করলে শাস্তি দেওয়া হয়, এগুলো মূল উদ্দেশ্যটা কি? অনেকগুলো উদ্দেশ্যের মধ্যে একটা উদ্দেশ্য থাকে, সেটা হচ্ছে যে আপনার এক্সাম্পল তৈরি করে অন্য মানুষের যাতে নিরুৎসাহিত হয় কিংবা অন্য মানুষের যাতে ভয় পায় এই ধরনের কাজ করা থেকে, সেইটা হচ্ছে একটা ওয়ান অফ দ্য মানে অবজেক্টিভ থাকে আপনার পানিশমেন্টের, ক্রিমিনাল অফেন্সে। এই পানিশমেন্টে আমরা যে জিনিসটা দেখতে পাচ্ছি, সেটা আপনি প্রথমে যেটা বললেন যে মানুষ এত অপরাধ কেন করছে, কেমন জন্য এক ধরনের যে ভীতি থাকা উচিত সেটা এখন চলে গেছে, মানুষ অনেক ডেসপারেট হয়ে গেছে এবং মানে অপরাধ করলে শাস্তি হয় এই জিনিসটা নাই কেন। মানে আমরা তো একটা বিষয় রাজন এবং রাকিবের ক্ষেত্রে দেখলাম যে শাস্তি হলো, সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড হলো, কিন্তু ঘটনা ঘটেই যাচ্ছে। এটা একটা বিষয় কি, মানে আইন অবশ্যই একটা ইম্পর্টেন্ট বিষয়। আমি আইনের শ্রদ্ধা রেখে আমি বলছি যে আইন কিন্তু সমস্ত অপরাধ বা সমস্ত আচরণকে প্রটেক্ট করা সম্ভব না আইন দিয়ে, এটা কিন্তু সত্যিকার অর্থে সম্ভব না। আপনি যেভাবে মানে আমরা গত কয়েকদিনে দেখলাম বা যে স্ট্যাটিস্টিক্স আমরা দেখলাম, তাতে কিন্তু মানে অনেকটা মানসিকতাটারই বেশি ইম্পর্টেন্ট। আমি মনে করি যে এই ধরনের অপরাধ প্রবণতা, শব্দটা যদি অপরাধ না বলি, এই ধরনের অ্যাক্টিভিটি, এটা একটা টোটাল সোসাইটির এক ধরনের মানসিকতার মধ্যে পরিণত হয়েছে। একটা প্রশ্ন আছে, প্রশ্ন নিয়ে নি। যে দর্শক আপনার নাম বলে প্রশ্ন করুন। আমার প্রশ্নটা হচ্ছে যে এখন আমাদের কেরানীগঞ্জে এরকম একটা ঘটনা ঘটছে, বাট আরো ঘটতেছে। আমার কথা হচ্ছে যে এখন মিডিয়া আসছে, আমাদের মন্ত্রিসভা আছে, উনি দেখে গেছে, কিছুদিন পরে দেখা যাচ্ছে যে এই জিনিসটা থাকতেছে না কিংবা ওইটা নিয়ে মাথা নাড়তেছে না, তো কিছুদিন পর আবার এটা বন্ধ হয়ে যাচ্ছে, কিন্তু আবার এরকম ঘটনা ঘটতেছে। আমাদের আইন প্রশাসনটা এরকম হয়ে চলে যেতেছে যে ওনারা মানে আপনাদের এই দেশে আপনার বড় বড় হাত ধরে ওরা আরো অপরাধ মানে করেই চলে যায়। জি, মানে আমরা কিছুদিন এটা নিয়ে ব্যস্ত থাকছি, আস্তে আস্তে বিষয়টি চাপা পড়ে যাচ্ছে। আমার মনে হয় এটা উনি হয়তো অবজারভেশনটা কারেক্ট না, কারণ আপনি দেখেন রাজন হত্যা এবং রাকিব হত্যার বিচার কিন্তু সবচেয়ে অল্প সময়ের মধ্যে ফাঁসির আদেশ হয়েছে, 17 কার্যদিবসে, একটা 10 কার্যদিবসে। এক্স্যাক্টলি। তো এরকম দ্রুত বিচার অন্য কোনো ক্ষেত্রে হয়েছে আমার জানা নেই রিসেন্ট। কিন্তু আমরা যখন দেখি যে এই বিচারের পরে আবার যখন আসামি পক্ষের আইনজীবী বলে আবেগী রায় হয়েছে, তখন কিন্তু এই যে দর্শক বললেন কেরানীগঞ্জ থেকে, এই ধরনের ভয়টা থেকেই যায়। কারণ আইনজীবী বলেন, আসামি পক্ষের আইনজীবী, আবেগী রায় খুব দ্রুত হয়েছে, আবেগের কোনো স্কোপ এখানে নাই। জিনিসটা হচ্ছে কি দেখেন, আপনি একটা রায় দ্রুত হলো কি আপনার তাড়াতাড়ি হলো, এটা সবচেয়ে নিয়ামক যেটা জিনিসটা, সেটা হচ্ছে যে আপনার এভিডেন্স একজনকে দোষী সাব্যস্ত করার জন্য যে সাক্ষী প্রমাণ, সেটা আপনি কত দ্রুত জোগাড় করতে পারলেন এবং আপনি কত দ্রুত সেটা অকাট্যভাবে আপনি প্রমাণ করতে পারলেন। এখন সে যে অপরাধটা করেছে, এটা তো ভিডিও করে সে নিজে আপলোড করেছে,
তো ওখানে তো আর বাকি সাক্ষ্য প্রমাণের দরকার হচ্ছে না। ওই কারণেই যেহেতু এখানে আপনার ভিডিও এভিডেন্সের মাধ্যমে আমাদের বর্তমান আইনে কিন্তু ভিডিও এভিডেন্স আপনার তাহলে ক্ষেত্রে অ্যাকসেপ্টেবল হয়। তো ওই কারণে এই জিনিসটা অনেক সহজ ছিল, হ্যাঁ, এবং ওই কারণে জিনিসটা খুব দ্রুত হয়েছে। আচ্ছা, এই মানে যেটা বলছিলাম যে অপরাধ শব্দটা যদি না বলি, আচরণ একটা মানে আনএক্সেপ্টেড আচরণের, ফ্যামিলিতে বলেন বা সমাজে বলেন, সোসাইটিতে বলেন, যে কোনো জায়গায় আনএক্সপেক্টেড একটা কথা কি, মানে আমরা কিন্তু আমাদের দেশে মানুষ প্রচুর, এটা সত্যি কথা, সব মানে একেবারে সমস্ত প্রত্যেকটা মানুষকে ইন্ডিভিজুয়ালি সমস্ত কিছুর নখদর্পণে রাখা বা একেবারে অবজারভেশনে রাখা কিন্তু সবসময় সম্ভব না। একটা এমনিতে সাইকোলজি বলেন বা এই ধরনের সায়েন্সে একটা কথা আছে যে আচরণ রিওয়ার্ডেড হয় সেটা মানে প্র্যাকটিক্যালি একবারে প্রত্যক্ষভাবে হতে পারে বা পরোক্ষভাবে হতে পারে, সেটাই কিন্তু বাড়তে থাকে, সেটা সমাজে হোক, পরিবারে হোক, ব্যক্তির জায়গায় হোক। আমরা কিন্তু জানি না যে কি পরিমাণের মানুষ এইভাবে এই ধরনের কাজ করে তারা রিওয়ার্ডেড, কোনো না কোনোভাবে উপকৃত। সাপোজ এই যে কেরানীগঞ্জের ঘটনা বা আরও যে ঘটনা, উনি যদি এরকম হয় বা ওনারা যদি এরকম হয় যে আরো 10টা 5টা 20টা ঘটনা দেখছে যে এই ধরনের জিম্মি করে বা এই ধরনের, কেরানীগঞ্জের দর্শক তো বললেন যে এই ধরনের ঘটনা আমাদের এখানে অহরহ ঘটছে, তো সেখানে কিন্তু মানে মৃত্যু হওয়ার পরে হয়তো মিডিয়া আমরা ছুটে গেছি, কিন্তু যে টাকা দিয়ে তার সন্তানকে ছাড়িয়ে আনছে সেটা তো মিডিয়া এরকম ভাবে আসে না অনেক। সেটাই, মানে তখন কি হয় যে এই যে লোকটা এই আজকের অপরাধ করলো, উনি যদি দেখেন যে ওনার পাশের বা আরেকজন এই একই কাজ করে বেনিফিটেড, তখন আমি প্রথমে একটা কথা বলছিলাম যে আমরা সাধারণত এমন কোনো কাজ করি না যে কাজ দেখি না, কোথাও দেখি না বা কোথাও জানি না, কোনো না কোনো ভাবে। কি বলবেন যে এই বিষয়টি? মানে আমরা না, ডেফিনেটলি আমি যেটা ব্যক্তিগতভাবে মনে করছি যে এই শিশু হত্যা শুধু না, কিন্তু আপনি দেখবেন যে এই যে ট্রান্সফরমেশনের মধ্যে সমস্ত অ্যানোমালিসগুলোই কিন্তু এসে জড়ো হয়েছে। এখন মনে করেন আজকে আমরা যে বিভৎস দৃশ্য দেখছি, আগামীকাল 10 দিন পরে হয়তো এর চাইতে বিভৎস দৃশ্য আপনি দেখতে পারেন, আমি আশা করছি না, কিন্তু ধরেন মানে ওয়েস্টে এত ভালো সমাজ ব্যবস্থা, তারপরে আপনি দেখেন এবং শিশুদেরকে আপনি যদি দেখেন, আমি যে প্রথম কথাটা আপনাকে বলেছি যে আমরা শিশুদের প্রতি আমাদের যে ক্লাস বেসড এক ধরনের ভালোবাসা, ইমোশন, আমরা এটাকে সেগ্রিগেশন করে দিয়েছি। বিদেশে আপনি একদম সাধারণ মানুষের মধ্যে আপনি দেখবেন আমাদের এখানে যখন বেড়াতে আসে ওরা মানে একেবারে হোয়াইট ককেশিয়ান, তারা কিন্তু একেবারে পথের ছেলেটিকে দেখলেও তারা যেভাবে আদর করে, তাদের কিন্তু মধ্যে এই ডিস্টিংশনটা কিন্তু সাধারণ বা সিভিল সোসাইটির মধ্যে নাই। কিন্তু ওই যে ক্যাপিটালিস্ট সোসাইটির যে বাণিজ্যের কথা আপনি বলেছেন, সেখানে এরকম দুই একটা উদাহরণ তো আমাদের এখানেও আছে, যে ছাদ থেকে ছুঁড়ে ফেলে দেওয়া বাচ্চাকে আরেকজন মানুষ কিভাবে, এটা মোডাল সোসাইটির মূল ধারার মধ্যে নাই। ডেফিনেটলি এটা এক্সেপশন, কিছু মানুষ তো করছেই, কিন্তু আমি বলছি ওই যে মেন্টাল সেটআপটা এবং এই জায়গায়, কিন্তু তারপরেও দেখেন আপনি ওয়েস্টে কি থেমে আছে? চাইল্ড পর্নোগ্রাফি কি ভয়ঙ্কর আকার ধারণ করেছে, কিংবা আমরা শুনি যে ট্রাফিকিং এর জন্য যেভাবে বাচ্চাদের নেওয়া হয়। এখন বাংলাদেশ যেহেতু একটা ট্রান্সফরমেশনের দিকে যাচ্ছে, ইউ নেভার নো, আমরা যদি এই পর্নোগ্রাফি ভেতরে এ ধরনের ঘটনা ঘটছে কিনা বাংলাদেশে 10 দিন পর 15 দিন পর যখন আবিষ্কার হবে, তখন কিন্তু আমরা আবার নতুনভাবে চিন্তা করবো যে আমাদের অবস্থা কোন জায়গায় গেছে। কিংবা যে ট্রাফিকিং এর কথা বলছি, পাচার, মানব পাচার, সেখানে শিশুদেরকে পাচার আমরা অনেক আগে কিন্তু শুনেছি উটের জকি হিসেবে নেওয়া হতো। কিংবা যে মিডল ইস্টে আপনি দেখবেন ছোট ছোট বাচ্চাদের মানে কিশোর, তাদেরকে কিন্তু মানে বিভিন্নভাবে ডোমেস্টিক লেবারের জন্য নেওয়া হয় এবং ওখানে নিয়ে কি করা হয় আমরা কিন্তু পত্রপত্রিকায় দেখেছি। তো কাজে এটা হয়তো আরো ভয়ঙ্কর একটা অবস্থা তৈরি হতে পারে। যে কথাটা আমি বলতে চেয়েছি যে রাজন এবং রাকিবের যে ঘটনাটা, এটি কিন্তু আমি পজিটিভ বারবার বলছি জুবাইর ভাই, এই জায়গায় যে এই যে সোসাইটির মধ্যে একটা অ্যাওয়ারনেস ডেভেলপ করা, সেটা করা হয়েছে বিধায় কিন্তু রাষ্ট্রের উপর একটা প্রচন্ড প্রেশার তৈরি করতে পেরেছিলাম বলেই কিন্তু আমরা, আপনি রাজনের বিচার যেমন দ্রুত হয়েছে, রাকিবের হয়েছে একই কায়দায়, আপনি যদি ওই আব্দুল্লাহর বিচারও হয়তো হবে খুব দ্রুত, পরিমলের বিচারটা হয়েছে, আমি যদিও এটা ডিফারেন্ট, বিশ্বজিতের বিচার হয়েছে, মানে হচ্ছে এই যে একটা চেঞ্জ কিন্তু সোসাইটিতে আসছে। কিন্তু অ্যাট দ্য সেম টাইম আমি বলছি যেহেতু পুঁজিবাদী সমাজ ব্যবস্থার মধ্যে আমরা ঢুকেছি, একটা কনফ্লিক্ট তৈরি হচ্ছে। আমরা পুঁজিবাদী সমাজ ব্যবস্থার এই যে সোশ্যাল রিলেশনশিপ, তার সাথে কিন্তু আমরা হ্যাবিচুয়েটেড না, ফলে আমাদের মধ্যে কিছু যে সামন্তবাদী মানসিকতা, এই যে সোশ্যাল ইনজাস্টিস, সেটা যেমন আছে, আবার যে পুঁজিবাদ বিকশিত হওয়ার সাথে সাথে আমরা দ্রুত এটা কোথায় আমরা নিয়ে যাব নিজেকে, কত উপরে যাব, কত তাড়াতাড়ি টাকা বানাবো, কিভাবে, সেই জায়গায় আমাদের হিতাহিত জ্ঞান নেই। এবং একই সাথে আমাদের যে এক্সিস্টিং ক্রিমিনাল জাস্টিস সিস্টেম, সেটাও কিন্তু পরিপূর্ণভাবে মডার্নাইজেশন আধুনিক হয়নি বিধায় আপনি দেখবেন যে এই যে কথাটি এই দর্শক বলছে বা আপনি হান্স করছেন, মানে ওই যে আমরা তো কার উপর সেইভাবে ভরসা করতে পারছি না। কিন্তু আমি মনে করি যে এটা একটা ট্রানজিশনাল ফেজ,
এবং আমার মনে হয় যে আমরা রাইট ট্র্যাকে আছি, যদিও এটা বলতে খুব কষ্ট হচ্ছে, কারণ এই সমস্ত জিনিসের মধ্য দিয়ে, কারণ ওয়েস্টে কিন্তু এই ট্রানজিশনটা পার করেছে। আমরা জানি যে ইয়াং ছেলেদের মধ্যে মানে কিশোররা এই জুভিনাইল ডিলিনকুয়েন্সি, আর্লি ইন্ডাস্ট্রিয়ালাইজেশন ফেজে বা তারপরে মানে কিশোরদের মধ্যে এ ধরনের অপহরণ, মারামারি, মেরে ফেলা এ ধরনের ঘটনা কিন্তু আমরা দেখেছি। তো কাজে সেই জায়গায় তারা পার হয়ে এসেছে। আরেকজন দর্শকের প্রশ্ন নিব। জি দর্শক, আপনার নাম বলে প্রশ্ন করুন। জি, আসসালামু আলাইকুম, আমি লুৎফর রহমান বলছি ব্রাহ্মণবাড়িয়া থেকে। জি জি, আমি বলতে চাচ্ছি রাজন ও রাকিবের হত্যাকাণ্ডের বিচার দ্রুততম সময়ে হওয়া এটা প্রশংসার দাবি রাখে, কিন্তু আমার প্রশ্ন সম্মানিত প্যানেলের কাছে রাজন হত্যা সম্পর্কে একটা অবজারভেশন। পবিত্র রমজান মাসে 28 মিনিট ব্যাপী খুঁচিয়ে খুঁচিয়ে শিশু রাজনকে হত্যা করার দৃশ্য যারা অনেকটা ফেস্টিভ্যাল মুডে উৎসব ভাব নিয়ে উপভোগ করলো সেই এলাকাবাসী, যারা মিনিমাম প্রতিবাদটুকু করলে শিশু রাজন হয়তো প্রাণে মারা যেত না, কারণ চৌকিদার ময়না মিয়া ও তার সাথের কজন সমাজের প্রভাবশালী কেউ নন। প্রত্যক্ষদর্শী প্রায় অর্ধশত মানুষ, এলাকার গণ্যমান্য লোক, নেতৃবৃন্দ বা পুলিশকে ইনফর্ম না করে পবিত্র রমজান মাসে সংঘটিত এই বর্বরোচিত লোমহর্ষক হত্যাকাণ্ডে পরোক্ষ বা দূরবর্তী একটা ভূমিকা রাখে। আমার প্রশ্ন, সাধারণ মানুষের এই আচরণগত পরিবর্তনের কারণ কি? কেন তারা সর্বনিম্ন প্রতিটুকু পর্যন্ত করেনি? ধন্যবাদ। এটার উত্তর আমি ডক্টর বিপ্লবের কাছে। জি, দুটি হত্যাকাণ্ডের সময় প্রচুর লোক সেখানে ছিল, বিশেষ করে রাকিবের ক্ষেত্রে তো ছিলই। আমি যে কথাটা বলছিলাম, যেমন ধরেন যে এটা একটা কথা কি, আপনার যেটা আমরা বলছি যে মানে অপরাধকে বন্ধ করার জন্য পানিশমেন্ট একটা ইম্পর্টেন্ট বিষয়। আর উনি জিয়া ভাই বলছিলেন যে বিদেশের সাথে আমাদের সোসাইটি কিন্তু সায়েন্স বেসড না এখনো পর্যন্ত, ট্রানজিশন পিরিয়ড অবশ্যই, কিন্তু আমরা কিন্তু সোসাইটি বেসড, যে আমার পাশের বাড়ির মানুষটা অসুস্থ হলে আমি কিন্তু দেখতে যাই, বা আমরা সবাই হসপিটালে যাই দেখা করতে। কিন্তু আপনি পাশ্চাত্যে বা ওই বিশ্বে কিন্তু সেখানে খুব বেশি যাবে না, বরং হসপিটাল বা অ্যাম্বুলেন্স বা অন্য বিষয়ের উপর। সেখানে এতগুলো মানুষ এরকম একটা ঘটনাকে সামনে বসে দেখছে, এটা কিন্তু খুব একটা আমাদের কাছে গ্রহণযোগ্য না। আমাদের সোসাইটিতে, আমাদের ফ্যামিলিতে আমরা এই আলোচনা থেকে বের হয়ে যদি দেখি কোনো দোকানে কোনো শিশুকে পেটানো হচ্ছে, মানে শিশু কর্মচারীকে, অনেক দোকানেই তো শিশু কর্মচারী, আমরা কি কখনো থেমে জিজ্ঞেস করি কি হয়েছে? আমি আপনাকে বলি, আপনি পকেটমারদের মেরে ফেলে দেওয়া হয়েছে একের পর এক। এগুলো আমি বলছি আমাদের যে সনাতনী মাইন্ডসেট এবং আমাদের যে এগ্রেসিভ ইনস্টিংক্ট, সেটাকে কন্টেইন করতে আমাদের যে পর্যাপ্ত ক্রিমিনাল জাস্টিস সিস্টেমের সাপোর্ট যেটা, সেটা যেমন নাই, একইভাবে আমাদের সামাজিক অনুশাসন এটা কিন্তু নতুন না। এই কারণে আমরা বলছি, আমরা কাজের মেয়েকে পিটিয়ে মেরে, মানে খুন্তি দিয়ে, গরম খুন্তি দিয়ে একেবারে বার্ন করে, এরকম জিনিস আমরা কিন্তু দেখতে দেখতে বড় হয়েছি। কাজেই আমি বলছি আমাদের যে সাইকিকটা, এটা কিন্তু দীর্ঘদিন আমরা কিন্তু এটাকে। আমি এখন আসতে চাই যে আব্দুল্লাহর বিষয়টিতে আসতে চাই। আব্দুল্লাহর বিষয়টিতে আমরা দেখি যে একটু অন্যদিকে দেখি যে আব্দুল্লাহকে যখন অপহরণ করা হলো, অপহরণ করার পরে পরবর্তীতে ফোনে মুক্তিপণ চাওয়া হলো, যেটা আমরা আজকে আলোচনা করছি, অপহরণ বাণিজ্যের সহজ টার্গেট শিশু। ফোনে মুক্তিপণ চাওয়া হলো, যে 5 লাখ টাকা চাওয়া হলো। তো পরবর্তী সেই 5 লাখ টাকার মধ্যে 2 লাখ টাকা বিকাশ নম্বরে দেওয়া হয়েছে। তো আমরা দেখি যে এখানে ফোন নম্বর ছিল, বিকাশ নম্বর ছিল। তো এই বিষয়টি আমরা একটু জানবো, আমাদের এই বিষয়টি যে যখন টেলিফোনে একজন অপহরণকারী তার টেলিফোন করে যখন মুক্তিপণ চায়, বিকাশ নম্বর দেয়, সেটাকে ট্রেস করা কতটুকু সহজ বা কঠিন, আমি এই বিষয়টি জানার জন্য আমাদের সময় টেলিভিশনের সম্প্রচার ও তথ্য প্রযুক্তি প্রধান সালাউদ্দিন সেলিম আছেন তার কক্ষে। আমি সালাউদ্দিন সেলিমের কাছ থেকে জানার চেষ্টা করব যে এটাকে ট্রেস করা, সালাউদ্দিন সেলিম, এটাকে ট্রেস করা কতটুকু সহজ বা কঠিন, এবং গোটা বিষয়টি একটু জানতে চাচ্ছিলাম। ধন্যবাদ। আসলে মানে মোবাইল প্রযুক্তি ব্যবহার করেই কিন্তু ঘটনাটা বেশি ঘটছে, এবং এটা খুঁজে পাওয়া যাবে, এটাই কিন্তু স্বাভাবিক। কিন্তু মাঝে মাঝে বেশিরভাগ ক্ষেত্রে দেখা যাচ্ছে ধরা পড়ছে না। কিন্তু আমার দৃষ্টিকোণ থেকে যেটা মনে হচ্ছে যে মোবাইল দিয়ে যখন এটা হুমকি দেওয়া হচ্ছে কিংবা চাঁদা চাওয়া হচ্ছে, সেক্ষেত্রে কিন্তু মোবাইলের ট্রেসের মাধ্যমে এটা করা হয় এবং হচ্ছে, কিছু ঘটনা ঘটছে, হয়ে থাকে। বাট কিছু কিছু ক্ষেত্রে দেখা যাচ্ছে যে হ্যাঁ, মোবাইল ফোনটা ফেলে দিল কিংবা মোবাইলের সিমটা খুলে ফেললো, কিন্তু মোবাইলের একটা আইএমই নাম্বার আছে, যে আইএমই নাম্বারটা দিয়েও ট্রেস করে অনেক সময় পাওয়া সম্ভব। এখানে হচ্ছে আমাদের টেলিকমগুলো একটা জিনিস ব্যবহার করে না, সেটা হচ্ছে যে আইএমই নোটিফিকেশন সিস্টেম। নোটিফিকেশনটা কি, যে আমার এই সিম কার্ডটা যদি কখনো ফেলে দেওয়া হয়, ওই সেটটা কোনো না কোনো এক সময় অন করবে, এবং ওই সেটের ভিতরে যে সিম কার্ডই লগ ইন করুক না কেন, সেটা একটা নোটিফিকেশন আসবে যে এই মোবাইল নাম্বারটা আইএমই নাম্বারে অন্য একটা সিম ইউজ হতো এবং এই সেটটা
এর আগেও এরকম ক্রাইম কেসে ইউজ হয়েছে। এই ধরনের একটা নোটিফিকেশন কিন্তু ইজিলি ইউজ করা যায়, বাট সেটা আমাদের এখানে করা হয় না। আর একটা, আমরা আব্দুল্লাহর ঘটনায় যদি আমরা একটু নজর দিই, তাহলে দেখবো যে এখানে 2 লাখ টাকা বিকাশের মাধ্যমে চাঁদা নেওয়া হয়েছে। তো বিকাশের ক্ষেত্রে কি হয়, বিকাশ কিন্তু 3 ধরনের অ্যাকাউন্ট ব্যবহার করা হয়। একটা ব্যক্তিগত অ্যাকাউন্ট, যেটা পার্সোনাল অ্যাকাউন্ট বলে, একটা মার্চেন্ট অ্যাকাউন্ট, এবং আর একটা হচ্ছে এজেন্ট অ্যাকাউন্ট। মার্চেন্ট অ্যাকাউন্টের ক্ষেত্রে কিন্তু মোবাইলের এজেন্ট কিংবা ব্যক্তিগত অ্যাকাউন্টের মাধ্যমে টাকা ট্রান্সফার করা যায় না। টাকা ট্রান্সফার করতে হলে তাকে ব্যাংকে যেতে হবে। আর অন্যদিকে যেটা এজেন্ট অ্যাকাউন্ট, এজেন্ট অ্যাকাউন্টের কাছ থেকে আপনি এক এজেন্ট থেকে আর এক এজেন্ট টাকা আদান প্রদান করতে পারে এবং ক্যাশ আউট করতে পারে। বাট মার্চেন্ট অ্যাকাউন্টের ক্ষেত্রে ক্যাশ আউট করতে পারে না, কিন্তু তার জন্য তাকে ব্যাংকের উপর নির্ভরশীল হতে হয়। এবং ব্যক্তিগত অ্যাকাউন্টের ক্ষেত্রেও ঠিক তাই, যে আপনি কোনো এজেন্ট থেকে ক্যাশ আউট করতে পারবেন। তো তাহলে ব্যাপারটা কি হচ্ছে, এখানে আমরা কিন্তু সহজেই ফাইন্ড আউট করতে পারি যে আসলে ব্যাংকের মাধ্যমে কেউ আসলে ক্যাশ আউট করতে যাবে না, ধরা পড়ার একটা সম্ভাবনা আছে। অথবা আরেকটা ঘটনা ঘটতে পারে যে ব্যক্তিগত অ্যাকাউন্টের ক্ষেত্রে কিন্তু সর্বোচ্চ 25,000 টাকার উপরে লেনদেন করা সম্ভব না। সেক্ষেত্রে অবশ্যই সেটা এজেন্ট অ্যাকাউন্ট ব্যবহার করছে, এজেন্ট অ্যাকাউন্টে লক্ষাধিক টাকা ট্রান্সফার করা সম্ভব। তো এই কয়েকটা স্টেপ মিলে কিন্তু আমরা সহজেই বের করতে পারি আসলে বিকাশ অ্যাকাউন্টটি এটা কি ধরনের অ্যাকাউন্ট ইউজ হচ্ছে, এটা এজেন্ট, মার্চেন্ট নাকি ব্যক্তিগত। আর একটা বিকাশ অ্যাকাউন্টের ক্ষেত্রে আর একটা সবচেয়ে বড় ব্যাপার যেটা, অনেক ভেরিফিকেশনের মাধ্যমে একটা বিকাশ অ্যাকাউন্ট প্রদান করা হয়। তো সেই ক্ষেত্রে অবশ্যই বিকাশ কর্তৃপক্ষের কাছে কিংবা বিকাশ প্রতিষ্ঠানের ক্ষেত্রে তার ডাটাটা অবশ্যই আছে। তো সেই ক্ষেত্রে কখনোই বিকাশ কর্তৃপক্ষ দায় এড়াতে পারেন না তথ্য প্রদানের ক্ষেত্রে। আর একটা যেটা, এটা হয়তো সহজ, এটা আমরা বুঝি যে হ্যাঁ বিকাশ কর্তৃপক্ষের কাছে ডাটা থাকতে পারে, বাট যেটা গোপনে কিছু সার্ভার রিলেটেড কিছু কাজ হচ্ছে, সেটা হচ্ছে যে আমি যতই টাকা, যেখানেই টাকা আদান প্রদান করি না কেন, সেটা কখন হচ্ছে, কোথায় যাচ্ছে, কোন অ্যাকাউন্ট থেকে কোথায় ট্রান্সফার হচ্ছে, এটা কিন্তু সার্ভারে প্রত্যেকটা সময় লক থাকছে। কারণ বিকাশের প্রত্যেকটা অ্যাকাউন্টের ব্যাক এন্ডে রয়েছে ব্র্যাক ব্যাংকের একটা অ্যাকাউন্ট, এবং সেখানে একটা বিশেষ পেমেন্ট গেটওয়ের সাথে কানেক্টেড সেটা। তো এইখানে মানে গা এড়িয়ে যাওয়ার কোনো উপায় নেই যে কোনো অ্যাকাউন্ট আমি ইউজ করে ফেলে দিলাম, বাট মানে নাম্বারটা গায়েব করে দিলাম, এরকম কোনো অপশনই কিন্তু নেই। এবং আরেকটা যেটা বিকাশ অ্যাকাউন্ট যেটা করতে পারে, যে মানে বিকাশ অ্যাকাউন্ট আসলে বিতর্কিত হওয়ার আগে এটা বিকাশ কর্তৃপক্ষের এই টেকনোলজিটা সংযোজন করা প্রয়োজন। সেটা হচ্ছে যে জিও লোকেশন ভেরিফিকেশন সিস্টেম, যে আমি আমার অ্যাকাউন্ট থেকে আমি একটা টাকা ট্রান্সফার করছি এবং সেটা কোথা থেকে করছি সেই লোকেশনটাও কিন্তু ফাইন্ড আউট করা সম্ভব। এবং প্রত্যেকটা ক্ষেত্রেই যদি এই সংযোজনটা করা থাকে, তাহলে আমরা এজেন্ট হোক, ব্যক্তিগত অ্যাকাউন্ট হোক, যে কোনো ক্ষেত্রেই আমরা সহজেই লোকেশন ধরে মোবাইল নাম্বার সহ আমরা ট্রেস করতে পারি। আর সেক্ষেত্রে কিন্তু এই সুবিধাটা থাকতেই পারে। আর এখন যেটা হচ্ছে যে হ্যাঁ, পুলিশের ক্ষেত্রে এটা খুব সহজে কাজে দেবে। যেমন এখন পুলিশ কি করতে হচ্ছে, হ্যাঁ বিকাশ নাম্বারের কাছে যাচ্ছে, বিকাশ নাম্বারটা ট্রেস করছে, এইটা আবার টেলিকমের কাছে যাচ্ছে, এই নাম্বারটা কোথা থেকে আসছে, তো তাকে অনেকগুলো ধাপ পার হয়ে যেতে হচ্ছে। বাট যদি সিঙ্গেল বিকাশ অ্যাকাউন্টের ভিতরে জিও লোকেশন, নোটিফিকেশন, সব ধরনের সিস্টেম এটাকে অ্যানাবল করা থাকে, তাহলে পুলিশকেও এতগুলো ধাপ পার হতে হচ্ছে না, এবং সহজেই সে এই একটা সিঙ্গেল একটা সিস্টেম থেকে সে ধরতে পারছে, ব্যাপারটাও তদন্ত করতে পারছে। ধন্যবাদ সালাউদ্দিন, আমরা মোটামুটি বিষয়গুলো জানলাম। এই বিষয়টা কিন্তু আপনার বিষয়। জি, আমি আপনাকে টেকনোলজিক্যাল অ্যাসপেক্ট থেকে বলি। হ্যাঁ, ওই আপনার জিও লোকেশন ভেরিফিকেশন সিস্টেমের যে বিষয়টা বললেন, আপনার বিকাশের পক্ষে ওইটার একটা ওভারঅল জেনারেল সিকিউরিটি ইস্যু আছে। তো বিকাশকে এটা দেওয়া ঠিক হবে না। আর বিকাশ যে জিনিসটা এখন বর্তমানে করে, আপনার বিকাশ প্রত্যেকটা মোবাইল কোম্পানির সাথে ওর একটা এগ্রিমেন্ট আছে। আমরা এখানে বলছি বিষয়টি এই কারণে তুললাম যে 2 বার পেমেন্ট হয়েছে, আমরা ট্রেস করতে পারলাম না, জটিলতাটা কি ছিল? ট্রেস করাটা মানে না পারার কোনো কারণ নাই। যে জিনিসটা হয়েছে, ইনফ্যাক্ট সাইকোলজিক্যালি স্পিকিং, আপনার প্রশ্নটা ছিল প্রথমে শিশু অপহরণ বাণিজ্য সহজ টার্গেট হচ্ছে শিশুরা। এটার কারণটা কি? এটা দুটো অ্যাসপেক্ট আছে। মানে ক্রিমিনোলজির পার্সপেক্টিভ থেকে, ক্রিমিনাল মাইন্ডের পার্সপেক্টিভ থেকে সবচেয়ে ইজি টার্গেট হচ্ছে বাচ্চা। কারণ আপনার ম্যানেজমেন্টের খুব একটা সমস্যা হয় না, এবং নিকট আত্মীয়রাই করে। কারণ বাচ্চা তো আর জানে না যে সে তখনও অপহরণ হয়েছে। অনেকক্ষণ ঢেকে রাখা যায় যে সে চকলেট দিয়ে ভুলিয়ে রাখে, ইজিলি আপনি ইয়ে করে। এটা একটা মানে আপনার ম্যানেজমেন্টের পার্সপেক্টিভ থেকে খুব ইজি। আপনি যদি একজন বয়স্ক কাউকে করেন, সে রেজিস্ট করার চেষ্টা করবে, সে শাউটিং করার চেষ্টা করবে, আপনার এক্সপোজার চলে আসতে পারে।
আরেকটা পার্সপেক্টিভ হচ্ছে যে বাচ্চা হচ্ছে একজন মানুষের জীবনের সবচেয়ে দুর্বল জায়গা। তো আপনি সবচেয়ে উইক একটা জিনিসকে উইকেস্ট পয়েন্টের এগেনস্টে আপনি ডিমান্ডটা করছেন। ওই জন্য বা কারণ সে ভয়টা সবসময় থাকে যে আমার বাচ্চাটা যদি মেরে ফেলে, আমি যদি টাকাটা না দিই কিংবা দিতে দেরি করে আমার বাচ্চাকে যদি মেরে ফেলে আমার বাচ্চাটা পাবো না। তো মানুষের সবচেয়ে দুর্বল জায়গাটাকে আপনি আঘাত করে টাকাটা আদায়ের চেষ্টা করছে, এবং এই কারণেই বাচ্চারা বারবার আপনার টার্গেটটা হয়, কারণ ম্যানেজমেন্টে ইজি এবং টাকা পাওয়াটাও সবচেয়ে সেই কারণে যিনি ভিকটিম তার পিতামাতা হয়তো পুলিশকেও মানে ভয়ে রিপোর্টও করেন না, এবং এই কারণে রিপোর্টটা করেন না। এবং এটাই হচ্ছে যে আপনার সবচেয়ে মানে মূল কারণ। এবং যারা ফোন করে, এবং এটা বারবার দেখা গেছে যে এই অপহরণের করে আসলে পার পাওয়া যায় না, কারণ তাকে সে তো কন্ট্যাক্ট যেহেতু করে, এখন যে কোনো ফোন থেকে সে যদি যখন কন্ট্যাক্ট করুক না কেন এটা ভেরি ইজি টু ট্রেস করা। আমাদের বর্তমানে টেলিকমিউনিকেশন আইন অনুযায়ী প্রত্যেকটা টেলিকম কোম্পানির সাথে একটা করে আপনার লফুল ইন্টারসেপশন সেল আছে, এবং আইন অনুযায়ী প্রত্যেকটা টেলিকম কোম্পানি এরকম ল এনফোর্সিং এজেন্সিকে অ্যাক্সেস দিতে বাধ্য, যে ওই সিস্টেমে কোন 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 মোবাইল ফোন থেকে কোথায় কোথায় আপনার ট্রেস হচ্ছে। আপনারা জানেন যে মোবাইল টেলিকম কীভাবে কাজ করে, যে আপনার যে লোকাল যে অ্যান্টেনাগুলো থাকে ওখান থেকে আপনার কানেকশনটা আসে, এবং ওইটা দিয়ে সবসময় আপনার লোকেশনটা কোথায় কোথায় মুভমেন্ট হচ্ছে সেটা বের করা সম্ভব। সো টেলিকম সিস্টেম ব্যবহার করে কোন ফোন থেকে ফোনটা আসছে, সেই ফোনটা কার এখন আপনার সিস্টেমের মধ্যে আছে, যদিও আপনার ইভেন নাও থাকে, সিম যদি রেজিস্টার্ড নাও থাকে, তারপরেও কিন্তু আইএমইআই নাম্বার দিয়ে মোবাইলের ইউজারকে এবং সে লোকেশন অনুযায়ী ধরে বের করা সম্ভব। আর বিকাশ ব্যবহার করে যদি টাকা লেনদেন করা হয়, এটা সবচেয়ে ইজি ল এনফোর্সিং এজেন্সির জন্য আসলে লোকেট করা কোন ইয়া থেকে এজেন্টকে। এক্স্যাক্টলি এখানে সেটা সালাউদ্দিন সেলিম সেটাই বললেন, উনি বলছিলেন জিও লোকেশন ভেরিফিকেশন সিস্টেমটা বিকাশের কাছে যদি এটা চলে যায় তাহলে কিন্তু মানে আপনার যেরকম প্রথমেই 1 লাখ 2 লাখ টাকা কিন্তু লেনদেন হয়েছে, সেটা পরিবার থেকে পুলিশকে জানানো হয়েছিল, কিন্তু এখানে 5 দিন সময় লেগেছে। আমার কথাটা হচ্ছে এখানে হচ্ছে আপনার ল এনফোর্সিং এজেন্সির একটা আপনার কর্মতৎপরতার অভাব এক্ষেত্রে পরিলক্ষিত হয়। আমি যে জিনিসটা বলতে চাই সেটা হচ্ছে যে এই যে বাচ্চাদের প্রতি যে ক্রুয়েলটিটা হচ্ছে, ল এনফোর্সিং এজেন্সির এই বিষয়ে একটা সমন্বিত পদক্ষেপ নেওয়া হচ্ছে, যে এইগুলি কিভাবে আমরা অ্যাড্রেস করব। এক্স্যাক্টলি, যে আমরা বারবার দেখতেছি যে বাচ্চারা বিভিন্ন ধরনের ক্রুয়েলটির শিকার হচ্ছে, এবং মা বাবারা যাচ্ছে আপনার ল এনফোর্সিং এজেন্সির কাছে প্রতিকারের জন্য। ওরা বিষয়টাকে বাচ্চা হিসেবে আলাদা ট্রিটমেন্ট যেটা তারা ডিজার্ভ করে সেটা না করে জাস্ট লাইক এনি ক্রাইমের মতো করে ব্যবহার করছে। আপনার যতটুকু গুরুত্ব দিয়ে তাদেরকে এবং তড়িৎ পদক্ষেপ নেওয়া এইসব ঘটনার কারণে হয়তো কিছুটা ল এনফোর্সিং এজেন্সির কাছে মানে কিছুটা তারা তৎপর হয়েছে। আমরা এই মুহূর্তে আমাদের এখানে একটা সদ্য যাচ্ছে যে একজন শিশুকে অপহরণ করে নিয়ে যাওয়ার সময় গাজীপুরে একজন বাদাম বিক্রেতাকে সন্দেহজনকভাবে ধরা হয়েছে। আমাদের এখানে সদ্য একটা সংবাদ যাচ্ছে। এসব ঘটনা ঘটলে হয়তো কিছুটা সচেতনতা বাড়ে, কিন্তু আমরা দেখি যে পরবর্তীতে আবার দিয়ে যায়। আমরা শেষ একটা প্রশ্ন নিয়ে আজকের আমাদের আলোচনার শেষ একটা প্রশ্ন একজন নিয়ে নিই। একজন দর্শক আছেন, যে দর্শক আপনার নাম বলে প্রশ্ন করুন। আমি কলাতে কেরানীগঞ্জ থেকে বলছি। জি, আপনার নাম বলে প্রশ্ন করুন। আমার নাম বাবুল, কলাতে থেকে বলছি। জি বলেন স্যার। আমার কথা হচ্ছে কি, যে যখন কোনো একটা ঘটনা ঘটে যায় সেটা নিয়ে টিভিতে কিন্তু সব চ্যানেলে আমরা সব মিডিয়াতে এই সব জিনিসগুলি দেখতে পারি। এটা যে এত বড় একটা ঘটনা ঘটে গেল, এত বড় একটা ক্ষতি হয়ে গেল, এটা তো আর ব্যাক করার মতন কোনো কিছু নাই। তবে এখন প্রযুক্তি এত উন্নত মানের এবং মিডিয়া সবকিছুই, প্রশাসন এত শক্ত এবং এত উন্নত, তারপরেও ঘটনা ঘটে যাওয়ার পরে আমরা এটা নিয়ে আলোচনা, কিন্তু ঘটার আগে আমাদের সেই প্রস্তুতি, আমাদের সেই ধরনের প্রস্তুতি আছে কিনা সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি না, যার জন্য এই ঘটনাগুলি 3 দিন আমাদের বেড়ে চলছে। আর গত বছর ছিল 100, এবার হয়ে গেল 150, তারপরে হবে 300, এই ধরনের হচ্ছে। আমরা কিন্তু ছোটবেলার সময় দেখছি গ্রামের মধ্যে যেমন চকিদার ঘুরতো, তার জন্য চোর ডাকাত এরা কিন্তু একটু ভীত ছিল, কিন্তু তখনও কিন্তু চোর ডাকাত থেকে আমরা অনেকটা নিষ্কৃতি পাইছি। কিন্তু এখন বর্তমানে এই ধরনের প্রশাসন এবং প্রযুক্তি এত উন্নত, তারপরেও আমরা এই ঘটনাটা ঘটার আগে আমরা এই ধরনের কোনো কিছুই বুঝতে পারি না, ঘটে গেলে বুঝতে পারি। ধন্যবাদ আপনাকে। এখানে জিনিসটা হচ্ছে ওনার যে কথাটা বলতে চাচ্ছে, আমাদের প্রযুক্তি আছে কিন্তু সেটার
মানে যথার্থ ব্যবহার। ইনফ্যাক্ট আপনার এটা পৃথিবীর কোনো প্রযুক্তি দিয়ে আপনি মানুষের মাইন্ডে কি ক্রিমিনাল চিন্তা ভাবনা কাজ করতেছে এটা ক্রিমিনাল যখন ক্রাইম যখন হয়ে গেল দ্রুত তাকে ট্রেস করা, এই বিষয়টি দুই জিনিস। একটা হচ্ছে যে আমরা আপনার অপরাধ সংগঠনটা কিভাবে প্রিভেন্ট করব, আর একটা হচ্ছে যদি অপরাধ যদি সংগঠিত হয়ে যায় তাহলে সেই ব্যাপারে দ্রুত কিভাবে ব্যবস্থা নিতে পারে। প্রথমটা আসলে টেকনোলজি যতই হোক না কেন আপনি ঠেকানোটা কঠিন হবে, কিন্তু এটার মাত্রাটা কমানো যেতে পারে যদি দ্বিতীয়টা আমরা যদি ঠিকমতো করতে পারি, যে অপরাধ সংগঠিত হওয়ার সাথে সাথে আপনার ব্যবস্থা নিয়ে, কিংবা যখনই কোনো অপরাধের বিষয়ে যখনই পুলিশের কাছে রিপোর্ট যাবে, পুলিশ যদি তড়িৎ ব্যবস্থা নেয় তাহলে কিন্তু অপরাধটা আরো আপনার ব্যাপ্তিটা কমে যেতে পারে। কিংবা এই আজকে যে ঘটনাটা ঘটলো সেখানে যদি এরকম হতো যে যখনই পুলিশকে ইনফর্ম করা হয়েছে যে আমার কাছ থেকে অলরেডি 2 লক্ষ টাকা নিয়েছে কিন্তু আমার বাচ্চাকে ফেরত দিচ্ছে না, তখনই যদি ব্যবস্থাটা নেওয়া হতো তাহলে বাচ্চাটাকে বাঁচানো যেত। আমি আসি ডক্টর জিয়ার কাছে। একজন লোক বা একজন অভিভাবক থানায় গেলেন, আমার বাচ্চাকে খুঁজে পাচ্ছি না, এর ক্ষেত্রে আব্দুল্লাহর ক্ষেত্রে হয়েছে। আমাদের থানার মধ্যে প্রথম গেলে কি হয়, একটা জিডি লেখা হয়। তো ওইভাবে তো অ্যাটেনশনটা কখনোই হয় না। আমাদের মাইন্ডসেটটাই এরকম যে হ্যাঁ একটা জিডি লিখে যান, একটা অ্যাপ্লিকেশন দিয়ে যান, জিডি হয়ে যায়। নট অনলি দ্যাট জুবাইর ভাই, আমি কিন্তু বারবার বলছি, একাধিকবার বলছি যে আমাদের যে ট্রান্সফরমেশন সোসাইটি ঘটছে, এই ট্রান্সফরমেশনে আমাদের যে এক্সিস্টিং ক্রিমিনাল জাস্টিস সিস্টেম, সেটা পুলিশিং, কোর্ট, প্রিজন, প্রত্যেকটা মানে আজকে আমরা পুলিশ নিয়ে কথা বলছি, আপনি প্রিজনের ভিতরে কি হচ্ছে আপনি একটা ইনভেস্টিগেটিং রিপোর্ট করেন, আপনি বুঝতে পারবেন। তো কাজেই এই ক্রিমিনাল জাস্টিস সিস্টেম দিয়ে এই 21 শতাব্দীর চ্যালেঞ্জ, মধ্যমায়ের দেশে যাওয়া, কারণ আমরা এই যে ইন্ডিকেটরগুলো চেঞ্জ হচ্ছে, এর মানে কি? এর মানে সোসাইটির ভেতর থেকে ডিমান্ডগুলো তৈরি হচ্ছে, মানুষের ট্রানজাকশন যখন বেড়ে যাচ্ছে, মানুষের সিকিউরিটির প্রশ্ন আসছে, মানুষ যখন নতুন নতুন কাজ করতে যাচ্ছে, নতুন নতুন এভিনিউ তৈরি হচ্ছে। ক্রিমিনালরাও কিন্তু বসে নাই, ক্রিমিনালরাও তাদের সেই অভিনবত্ব কিন্তু কাজে লাগাচ্ছে। তো কাজেই এখানে আমি যেটা বলেছি, যে একটা উদাহরণ দিচ্ছি আপনাকে, যেমন এই নেক্সাসটা কিন্তু আমরা সবসময় দেখি যে যেই লোকটা এই ঘটনা ঘটায় তাদের একটা হিস্ট্রি থাকে, কোনো না কোনোভাবে ক্রিমিনাল হিস্ট্রি, অ্যাট দ্য সেম টাইম দে আর পাওয়ারফুল ইন সোসাইটি। ফলে ওই পাওয়ারফুল গ্রুপের সাথে আপনার আমাদের যে ওই যে ল এনফোর্সিং এজেন্সির যে একটা নেক্সাস এবং আনহোলি অ্যালায়েন্স, অশুভ আতাত ইন টার্মস অফ গেটিং মানি অর ব্রাইবারি, এটা কিন্তু আমরা দেখে আসছি। তো এটা তো সেইভাবে পরিবর্তন হয় না, আমরা জানি না। ক্ষেত্রে আপনি সেরকম কিছু আশঙ্কা করছেন? আশঙ্কা কেন, এটা আব্দুল্লাহ কেন, যে কোনো ক্ষেত্রেই হতে পারে। আপনি মানে আমি বলছি না, বা যদি নির্লিপ্ততা বলেন, রাজনের ক্ষেত্রে হয়েছিল, ওকে তো আপনার অ্যারেস্ট করে নিয়ে গেছিল, পয়সা করে দিয়ে সে চলে গেছে। না, আব্দুল্লাহর ক্ষেত্রে বলা হচ্ছে যে 2বার টাকা দেয়া হলো কেন? তাহলে আমি বলছি আমি বলছি এই এক্সিস্টিং ক্রিমিনাল জাস্টিস সিস্টেম দিয়ে আপনি যে আশা করছেন এটা অসম্ভব। কারণ এই কাজগুলো যারাই ঘটাচ্ছে তাদের একটা ক্রিমিনাল হিস্ট্রি আছে এবং তারা কোনো না কোনোভাবে অত্যন্ত পাওয়ারফুল সোসাইটিতে। তো কাজেই তাদের সাথে কম্পেয়ার করলে যে মানুষটা ভিকটিম ইন জেনারেল বলছি আমি, না মানে এখন উপায় কি করতে হবে? ডেফিনেটলি উপায়টা হচ্ছে এখানে শর্ট টার্ম, লং টার্ম। যেমন দেখেন উনি একটা উপায় বললেন যে পুলিশের ক্ষেত্রে বিশেষ এটা অ্যাটেনশন দেওয়ার, এক্স্যাক্টলি, যে এখন প্রচলিত যেভাবে করা হয় সেভাবে না, এটা বিশেষ জিরো টলারেন্স নীতি গ্রহণ করা। যেমন ধরুন আমি আপনাকে কিছুদিন আগে আপনার এরকম নারী পাচার অনেক বেড়ে গিয়েছিল, বিশেষ করে সীমান্তবর্তী জেলাগুলোতে। যখন পুলিশদেরকে অ্যালার্ট করা হলো, বিডিআরকে অ্যালার্ট করা হলো যে আপনার এই নারী পাচার বন্ধের জন্য আপনাদেরকে স্পেশাল একটা এফোর্ট নিতে হবে, তখন কিন্তু এই জিনিসটা কমে আসছে। একই রকম ভাবে আমরা যখন দেখি যে যখনই কোনো পার্টিকুলার ক্ষেত্রে একটা পার্টিকুলার সেক্টরে অপরাধের মাত্রা বেড়ে যায়, তখন ওই বিষয়ে একটা স্পেশাল ড্রাইভ নেওয়া হয়। যেমন ধরেন আপনার অ্যাসিড সন্ত্রাসের ক্ষেত্রে একসময় ছিল যে আপনার প্রচুর অ্যাসিড ছড়াছড়ি হতো, তখন আমরা পুলিশকেও সতর্ক করা হলো, আইনটা নতুন করে তৈরি করা হলো এবং অ্যাসিডের আপনার সরবরাহ ব্যবস্থার মধ্যে একটা নিয়ন্ত্রণ নিয়ে আসা হলো, অপরাধটা কমে গেছে। এখন পুলিশ যদি সতর্ক হয় যে অপহরণের ক্ষেত্রে এরকম অহরহ ঘটনা ঘটছে, সর্বাত্মক ব্যবহার করে সর্বোচ্চ বা জিরো টলারেন্স বিষয়টা নিয়ে আসা। জি, এখন কিন্তু আজকে শুধু আমরা এটা নিয়ে আলোচনা করি, আজকে আরেকটা নিয়ে যাচ্ছে, সেটা হচ্ছে যে খুন করে ফেলেছে, কারণটা আসলে চিনেই ফেলেছিল। হ্যাঁ, তো এখন দেখা যায় আরেকটা জিনিস আছে, শুধুমাত্র আপনার অপহরণ বলে না, চাইল্ড অ্যাবিউজের শিকার সবসময় আপনার নিকট আত্মীয়র কাছ থেকে হয়। যেমন ইভেন ইউরোপে দেখা গেছে আপনার চার্চে আপনার প্রিস্টরা বাচ্চাদেরকে অ্যাবিউজ করতেছে, কারণ হচ্ছে যে
সব জায়গায় এরকম একটা লোকো প্যারেন্টিস বলে, মানে অভিভাবকত্বের যে একটা অবস্থান থাকে, সেই অবস্থানটাকে ইউজ করে বাচ্চাদেরকে বারবার নির্যাতন করা হয়। তো পুলিশ যদি এই বিষয়ে সতর্ক থাকে এবং তড়িৎ ব্যবস্থা নেয়, তাহলে কিন্তু দৃষ্টান্ত স্থাপন হবে। সবচেয়ে বেশি কার্যকরী যেটা জোয়ের ভাই আমি বলছি, আমরা যে এই যে কথা বলছি, এই অ্যাওয়ারনেসের কারণে, এই যে প্রেশারটা আমরা রাষ্ট্রের উপর তৈরি করতে পেরেছিলাম বলেই কিন্তু রাজনের বিচার হয়েছে, রাকিবের বিচার হয়েছে। শর্ট টার্ম রেমেডি যদি আপনি চান, আমি মনে করি এটাকে একটা মুভমেন্টে নিয়ে যাওয়া এবং মানুষের মধ্যে এই ধরনের অ্যাওয়ারনেস তৈরি করা। মানে আমি যেটা বলছিলাম যে ক্রিমিনালরা সবসময় করে, এটা সত্যি কথা, যে ক্রিমিনালরা রুলস ব্রেকিং অ্যাক্টিভিটি করে, কিন্তু অনেক সময় কিন্তু এটা কৌতূহলের বশে বা একটা সাময়িক বেনিফিট পাওয়ার জন্য কিন্তু অনেকে করতে পারে, যে কিছু টাকা, যেমন হতে পারে যে এরকম যে একেবারে ট্রেডিশনালি বা সবসময় সে অপরাধী না, ক্রিমিনাল না, কিন্তু একটা বেনিফিট আমি পাইতে পারি, একটা যে শিশুদের কথা হচ্ছে, এই মানে আলটিমেটলি রিওয়ার্ডেড হওয়ার একটা চিন্তা থেকে কিন্তু এই কাজটা করতে পারে। আমি আমার নিজের একটা কথা বলতে চাই যে প্যানিক না হয়ে, যেহেতু শিশুদের উপরে মানে এটা হচ্ছে, আমার মনে হয় যে মা বাবা বা স্কুল কলেজেরও কিছুটা সামান্য পরিমাণে দায়িত্ব, এটা যদি আবার প্যানিক না হয় যে আমরা কি হয়ে গেল, মানে একটা বিশাল ভয়ের কোনো বিষয় না হয়। আরেকটা বিষয় আমি বলতে চাই, সেটা হলো যে যদিও ঘটনাটা খুব 3 মাস 4 মাস বা 1 বছরের, আমি একেবারে স্পষ্ট কথা যে মোরাল মানুষের বিবেকগত শিক্ষা যখন কমতে থাকে, মানুষের মানে পারিবারিক সামাজিক বন্ধন, এই বিষয়গুলো যত বেশি কমতে থাকবে, তত বেশি কিন্তু এই ধরনের অ্যাক্টিভিটি বেশি হয়। তা আমার মনে হয় যে মোরাল অ্যাক্টিভিটিসের দিকেও আমাদের একটু নজর দেওয়া উচিত। আমরা মোরাল, জি, আমাদের আলোচনায় নৈতিক শিক্ষার বিষয়টিকে গুরুত্ব দিতে হবে। আমরা আলোচনা করলাম বিষয়টিকে নিয়ে, জানি না এটার সমাধান আদৌ কবে হবে বা আমরা অ্যাওয়ারনেসটা কতটুকু বিল্ড আপ করতে পারলাম, আমরা সেই আশায় থাকলাম। আমরা শেষ করতে হচ্ছে আমাদের, আমি যে কথাটা বলছি সেটা হচ্ছে যে ল এনফোর্সিং এজেন্সির এই বিষয়ে একটা পলিসিগত সিদ্ধান্ত নেওয়া উচিত। জি, আমাদের সবগুলো বিষয় আমরা আলোচনা করতে পেরেছি বলে আমার মনে হয়। আপনাদের তিনজনকে ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, আপনারা যারা এতক্ষণ আমাদের সঙ্গে ছিলেন, আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। শুভরাত্রি।